ইতিহাসের পাতা এক অদ্ভুত ও আতঙ্কিত করার মতো মিল রয়েছে। আপনি যদি গত 500 বছরের বিশ্ব ইতিহাসের দিকে তাকান, তাহলে দেখবেন প্রতি 100 বছর অন্তর পৃথিবীতে ক্ষমতার এক আমূল পরিবর্তন ঘটে। একে বলা হয় গ্লোবাল পাওয়ার শিফট। 1500 সালে পর্তুগাল, 1600 সালে স্পেন, 1700 সালে ফ্রান্স, 1800 সালে ব্রিটেন এবং 1900 সালের শুরুতে আমেরিকার উত্থান। এই চক্রটি বারবার প্রমাণ করেছে যে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। আজ 2026 সাল, ঠিক 100 বছর আগে পৃথিবী যখন প্রথম বিশ্বযুদ্ধের ক্ষত কাটিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছিল, ঠিক সেই একই রকম অস্থিরতা কি আজও আমরা অনুভব করছি না? 1914 থেকে 1945 এই সময়কালটি ছিল একটি পুরনো সাম্রাজ্যের পতন এবং নতুন শক্তি উত্থানের সন্ধিক্ষণ। বর্তমান ভূরাজনীতি বিশ্লেষণ করলে দেখা যায় আমরা ঠিক তেমনি এক ট্রানজিশন পিরিয়ড বা অন্তর্বর্তীকালীন সময়ে দাঁড়িয়ে আছি। প্রশ্ন জাগে, আমরা কি সত্যি শুধু ছোটখাটো কিছু যুদ্ধ দেখছি, নাকি আমরা একটি পুরনো মহিরুহের পতন এবং ছাইবাস থেকে নতুন কোনো ফিনিক্স পাখির জন্ম দেখছি? আজ যখন মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধ, তখন প্রশ্নটা আরো তীব্র হয়, ইরান কি কেবল একটা দেশ, নাকি এটি একটি বিশাল পরিবর্তনের অনুঘটক, পারস্যের উত্তরাধিকার, ধ্বংসস্তূপ থেকে বারবার জেগে ওঠার গল্প? ইরানকে বুঝতে হলে আমাদের বর্তমান নিউজ হেডলাইন ছেড়ে কয়েক হাজার বছর পিছনে ফিরে যেতে হবে। আজকের ইরান কোনো কৃত্রিমভাবে তৈরি রাষ্ট্র নয়, এটি পৃথিবীর অন্যতম প্রাচীন এবং শক্তিশালী সভ্যতার উত্তরাধিকারী। খ্রিস্টপূর্ব 550 অব্দে যখন সাইরাস দ্য গ্রেট আকেমেনিড সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, তখন সেটি ছিল বিশ্বের প্রথম সুপার পাওয়ার। এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত সেই সাম্রাজ্য কেবল সামরিক শক্তিতে নয়, বরং প্রশংসা এবং সংস্কৃতিতেও ছিল অপ্রতিদ্বন্দ্বী। এরপর পার্থিয়ান এবং সাসানীয় সাম্রাজ্য কয়েক শতাব্দী ধরে বিশ্বখ্যাত রোমান সাম্রাজ্যের সাথে চোখে চোখ রেখে লড়াই করেছে। ইতিহাস সাক্ষী দেয়, ইরান বা পারস্য এমন একটি জাতি যেটি বারবার বিদেশি আক্রমণ, মঙ্গলদের ধ্বংসলীলা, অভ্যন্তরীণ সংকটের পিষ্ট হয়েছে, কিন্তু তারা প্রতিবারই ছাই থেকে জেগে উঠেছে। আজকের ভূরাজনীতিতে ইরানের যে অনর অবস্থান, তার মূলে রয়েছে এই 2500 বছরের টিকে থাকার লড়াই। এটি কেবল একটি আধুনিক রাষ্ট্রের জেদ নয়, বরং একটি প্রাচীন সভ্যতার আত্মপরিচয় রক্ষার লড়াই। ভূগোলের আশীর্বাদ ও অভিশাপ, হরমুজ প্রণালী ও বিশ্ব অর্থনীতি। কেন ইরানকে ঘিরেই এত উত্তেজনা? এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর মানচিত্রে। ইরান এমন এক কৌশলগত অবস্থানে অবস্থিত যা বিশ্বের জ্বালানির নিরাপত্তার হৃৎপিণ্ড। হরমুজ প্রণালী, বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। যদি কোনো কারণে এই পথ বন্ধ হয়ে যায়, তবে গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব সরবরাহ ব্যবস্থা পাশের ঘরের মতো ভেঙে পড়বে। আর এই জলপথের চাবিকাঠি রয়েছে ইরানের হাতে। এই কারণে ইরানকে কেবল একটি আঞ্চলিক শক্তি হিসাবে দেখা ভুল হবে। ইরান হলো একটি গ্লোবাল স্ট্র্যাটেজিক প্লেয়ার। আমেরিকা বা পশ্চিমা শক্তির জন্য ইরান কেবল একটি রাজনৈতিক শত্রু নয়, বরং তাদের অর্থনৈতিক একাধিপত্যের পথে সবচেয়ে বড় কাঁটা। কারণ যে দেশ হরমুজ নিয়ন্ত্রণ করে, সে পরোক্ষভাবে বিশ্বে তেলের দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। আমেরিকা, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দাবার গুটি। মধ্যপ্রাচ্যের সমীকরণ বুঝতে হলে আমেরিকা ও ইসরায়েলের সম্পর্কের গভীরতা বুঝতে হবে। অনেকেই মনে করেন এটা কেবল ধর্মীয় ও আবেগের যুদ্ধ, কিন্তু এর গভীরে রয়েছে কঠিন বাস্তবতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যখন বিশ্বনেতা হিসাবে আত্মপ্রকাশ করে, তখন তাদের প্রয়োজন ছিল মধ্যপ্রাচ্যের তেল এবং কৌশলগত নিয়ন্ত্রণ। ইসরায়েল এই অঞ্চলে আমেরিকার সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য সামরিক ঘাঁটি হিসাবে কাজ করে। ইসরায়েলের অস্তিত্ব রক্ষা করা মানে এই অঞ্চলে পশ্চিমা প্রভাব বজায় রাখা। অন্যদিকে ইরান এই পশ্চিমা প্রভাবের প্রধান বিরোধী। তাই এই লড়াইটি কেবল দুটি দেশের নয়, বরং এটি আদর্শিক এবং অর্থনৈতিক আধিপত্যের লড়াই। ইরান যদি এই অঞ্চলে তার প্রক্সি নেটওয়ার্ক এবং সামরিক শক্তির মাধ্যমে প্রভাব বিস্তার করতে পারে, তবে দশকের পর দশক ধরে বজায় রাখা পশ্চিমা আধিপত্য ধূলিসাৎ হয়ে যাবে। পেট্রোডলারের মরণ কামড়। ডলারের একাধিপত্য কি শেষ? বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় অস্ত্র কোনো মিসাইল নয়, বরং সেটি হলো ডলার। 1944 সালে ব্রেটন উডস চুক্তির পর ডলার হয়ে ওঠে বিশ্বের রিজার্ভ কারেন্সি। আরও নির্দিষ্ট করে বললে 1970-এর দশকে যখন সৌদি আরবের সঙ্গে চুক্তির মাধ্যমে পেট্রোডলার সিস্টেম চালু হয়, তখন থেকেই আমেরিকার ক্ষমতা আকাশচুম্বী হয়ে ওঠে। নিয়মটি ছিল সহজ, বিশ্বের যে কোনো দেশ তেল কিনতে চাইলে তাকে ডলারে পেমেন্ট করতে হবে।
এর ফলে পুরো বিশ্ব ডলার সংগ্রহ করতে বাধ্য হয়, আর আমেরিকা কেবল কাগজ চেপেই পুরো বিশ্বের সম্পদ নিয়ন্ত্রণ করার লাইসেন্স পেয়ে যায়। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা দেখছি এক বিশাল ফাটল। ইরান, রাশিয়া এবং চীন এখন ডলারের বিকল্প খুঁজছে। তারা নিজস্ব মুদ্রায় ব্যবসা করতে শুরু করেছে। যদি পেট্রোডলার সিস্টেম ভেঙে পড়ে, তাহলে আমেরিকার অর্থনীতি ত্রাসের ঘরের মতো ভেঙে পড়বে, কারণ সেই ডলারের কৃত্রিম চাহিদা আর থাকবে না। এটি হলো সেই সাম্রাজ্যের পতন, যার কথা ইতিহাস আমাদের বারবার মনে করিয়ে দেয়। ইতিহাসের পুনরাবৃত্তি। 2026 কি নতুন 1939? 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্ব অর্থনীতিতে ঠিক এমনই এক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। মুদ্রাস্ফীতি এবং জাতীয়তাবাদের উত্থান তখন পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আজ 2026 সালে আমরা দেখছি একই চিত্র। একদিকে ব্রিক্সের মতো নতুন জোটের উত্থান, অন্যদিকে ন্যাটোর সম্প্রসার, একদিকে ডলার পতন ঠেকানোর চেষ্টা, অন্যদিকে বিকল্প বিশ্ব ব্যবস্থার লড়াই। অনেক বিশ্লেষক মনে করছেন আমরা এখন এক মাল্টিপোলার বা বহুমুখী বিশ্বের দিকে যাচ্ছি, যেখানে কোনো একটি দেশের একক আধিপত্য থাকবে না। কিন্তু এই পরিবর্তন কি শান্তিতে আসবে? ইতিহাস বলে ক্ষমতার স্থানান্তর কখনো রক্তপাত ছাড়া হয়নি। রোমান সাম্রাজ্য থেকে ব্রিটিশ সাম্রাজ্য, প্রত্যেকটি পতনের পিছনে ছিল দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং অর্থনৈতিক বিপর্যয়, আধ্যাত্মিক ও দার্শনিক প্রেক্ষাপট, শেষ সময়ের ইঙ্গিত। অনেকেই বর্তমান পরিস্থিতিকে ধর্মীয় ভবিষ্যৎবাণী বা স্ক্যাটোলজির আলোকে দেখেন। ইসলামী ঐতিহ্যে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতাকে শেষ জামানার বড় পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখা হয়। পৃথিবীর বড় বড় ধর্মগ্রন্থগুলোতেও এমন এক সময়ের কথা বলা হয়েছে, যখন ক্ষমতার দম্ভ চূর্ণ হবে এবং এক বিশাল বিচার বা পরিবর্তনের সম্মুখীন হবে মানবজাতি। এগুলো কেবল প্রতীকী ভাষা নাকি ভবিষ্যতের আগাম সতর্কবার্তা, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে বাস্তবিকভাবে আমরা দেখছি মানুষ আজ প্রকৃতির বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে এবং নিজ অস্তিত্বের বিরুদ্ধে এক অসম লড়াইয়ে লিপ্ত। ক্ষমতার এই মরণপণ লড়াই হয়তো আমাদের সেই চরম পরিণতির দিকেই নিয়ে যাচ্ছে। আপনার পকেটে যুদ্ধের দাম। ভিডিওর শেষ পর্যায়ে এসে আমাদের বুঝতে হবে, সাম্রাজ্যের লড়াই রাজপ্রাসাদে হতে পারে, কিন্তু তার মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। আপনি যখন আজ রাতে বিদ্যুতের বিল দিবেন বা বাজারে গিয়ে জিনিসের চড়া দাম দেখে দীর্ঘশ্বাস ফেলবেন, তখন জানবেন এই দামটি আপনি আসলে ওই বৈশ্বিক ক্ষমতার লড়াইয়ের জন্যই দিচ্ছেন। ইরান, ইসরায়েল, আমেরিকা, এই নামগুলো কেবল ভূরাজনীতির শব্দ নয়, এগুলো আপনার জীবনের মান নির্ধারণকারী শক্তি। ইতিহাস হয়তো নিজেকে পুনরাবৃত্তি করছে। 100 বছরের সেই চক্র কি পূর্ণ হতে চলেছে? 2026 সাল কি ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে, নাকি পুরনো অধ্যায়ের সমাপ্তি ঘটাবে? সাম্রাজ্য আসে, সাম্রাজ্য যায়, কিন্তু সত্য এই যে যুদ্ধের দাম সবসময় সাধারণ মানুষকেই পরিশোধ করতে হয়। আমরা কি প্রস্তুত সেই নতুন বিশ্ব ব্যবস্থার মুখোমুখি হতে? হয়তো উত্তরটা আমাদের চারপাশের অস্থিরতার মধ্যেই লুকিয়ে আছে। ভালো থাকবেন।